তোর দাদাজানের সাথে আমার প্রথম দেখা হয়েছিল তখন আমি অনার্স ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট ছিলাম। একদিন আমি আর আমার ক্লাস ফ্রেন্ডদের সাথে নিয়ে ক্লাস ফাঁকি দিয়ে পার্কে ঘুরতে বেরিয়েছিলাম। আমার ক্লাস ফ্রেন্ডদের মধ্যে আমরা তিনজনই মেয়ে আর দুজন ছেলে ছিলাম। তো আমরা ঘুরতে গিয়েছিলাম পার্কে। গিয়ে আমরা সবাই মিলে ঠিক করলাম একটা খেলা খেলবো, যা বলবে তাই করতে হবে, মানে টুথ ডেয়ার। কিন্তু টুথ ছিল না। প্রথম দিনেই আমার পালা, আর আমার পালাতেই এমন একটা ডেয়ার দিল, সেটা আর কি বলবো। আতিয়া গালে হাত দিয়ে বুকে বলল, কেন দাদিজান, কি ডেয়ার দিয়েছিল তোমাকে? মোহনা বেগম বলল, তোমার ডেয়ার দিয়েছিল একটা ছেলেকে গিয়ে প্রপোজ করতে হবে, আর বলা যাবে না যে এটা ডেয়ার। আমি মানলাম তাদের ডেয়ার। এইবার আমাকে দেখিয়ে দিল কাকে প্রপোজ করতে হবে। আমি সামনে তাকিয়ে দেখি একটা ছেলে গাড়ির সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে, কার সাথে ফোনে কথা বলছে। আমি এইবার আমার বন্ধুর থেকে একটা লাল গোলাপ নিয়ে তাদের কাছে গেলাম। তারপর ওই ছেলেটার সামনে ফুলটা ধরে বললাম, আই লাভ ইউ, আমি আপনাকে অনেক অনেক ভালোবাসি। আতিয়া উত্তেজিত হয়ে বলল, তারপর তারপর কি হলো দাদিজান? ছেলেটা কি বলল? মিসেস মোহনা মুচকি হেসে ছেলেটা আমার এমন প্রস্তাবে হতভম্ব হয়ে গেল। হয়তো বুঝতেই পারিনি কি হচ্ছে। আমিও কিছু বললাম না, কারণ আমাকে বলা হয়েছিল যে কোনো মতেই বলা যাবে না এটা ডেয়ার। আমি আর ওই ছেলের 2 মিনিট যাবৎ চুপ ছিলাম। তারপর হুট করে ছেলেটি বলল, আমিও তোমাকে অনেক ভালোবাসি। আসলে আমি বলতে পারিনি। যদি তুমি রিজেক্ট করো আমি সহ্য করতে পারবো না, তাই কিছু বলিনি। শুধু তোমার পিছু পিছু ঘুরতাম। ভাবতাম কোনো দিন তুমি এসে আমাকে বলবে, বা সঠিক সময়ের অপেক্ষা করেছিলাম। আর আজ আমার স্বপ্ন পূরণ হলো। আমিও তোমাকে অনেক অনেক ভালোবাসি। তুমি কি আমাকে বিয়ে করবে? আমার অর্ধাসঙ্গী হবে, আমার সুখ দুঃখের সাথী হবে, বুড়ো বয়সে একসাথে বসে গল্প করার সঙ্গী হবে। আমি তো একদম হা হয়ে গিয়েছিলাম। মানে আমি এসেছিলাম ডিয়ার হিসাবে প্রপোজ করতে, আর সে আমাকে বিয়ের প্রস্তাব দিল। সেই দিন আমি কোনো কথা না বলে সোজা চলে গিয়েছিলাম। তারপর কি হলো? তারপর সেই ছেলে তার পরিবার নিয়ে আমার বাসায় আসে। এসে আমার বাবার কাছে বিয়ের প্রস্তাব দেয়। ছেলেটা ভালো, বিজনেস করে, ব্যাকগ্রাউন্ডও ভালো, তাই আমার বাবা রাজি হয়ে যান। তারপর বিয়ে হয়ে গেল তোমার দাদাজানের সাথে। ও মাই গড, তার মানে দাদাজান তোমাকে অনেক আগে থেকেই ভালোবাসতো। উফ দাদিজান, আমার দাদাজান দেখেছো কত ভালোবাসে তোমায়। প্রপোজ করতেও ভয় পেয়েছিল যদি তুমি রিজেক্ট করো সেই ভয়ে। মিসেস মোহনা বলল, এটা ঠিক, তোর দাদাজান আমাকে এখনও ভয় পায়। আতিয়া বলল, এই মেয়ে, এসব কি? আতিয়া কারো কণ্ঠস্বর শুনে পিছনে ঘুরে দেখল আবরার রুমের দরজায় দাঁড়িয়ে ভ্রু কুঁচকে তাকিয়ে আছে। আবরার রুমে এসে দেখে আতিয়া চুল ছেড়ে দিয়ে বেডের কাছে কি যেন করছে। সেজন্যই আবরার প্রশ্ন করল, কিন্তু আতিয়া যখন সামনে ঘুরল তাকে দেখে আবরারের গরম লাগতে শুরু করলো। এই শীতের মধ্যেও যেন ঘেমে যাচ্ছে। আতিয়া পরে আছে আবরারের সাদা শার্ট, যা হাঁটু পর্যন্ত চলে এসেছে। ট্রাউজার পরেনি, শার্ট জড়িয়ে আছে, আর উপরের 2টা বোতাম খোলা, যার দরুন তার মেইলি অবয়ব আবরারের পুরুষ সত্তাকে জাগিয়ে তুলেছে। নিজেকে কন্ট্রোল করতে কষ্ট হচ্ছিল আবরারের। সে দরজা বন্ধ করে আতিয়ার কাছে গেল, কোমরের ভাঁজে হাত দিয়ে কাছে টেনে নিল। আতিয়া হুমড়ি খেয়ে আবরারের বুকে পড়ল, চোখে চোখ রাখল। আর আজ প্রথমবার আবরারের চোখে ঠান্ডা শীতল দৃষ্টি দেখল, যেখানে অনেক রহস্য লুকানো। আবরার বলল, আমাকে সিডিউট করছিস? তোর এই মাতাল করার রূপ দেখিয়ে। আতিয়া বলল, আপনাকে সিডিউস করার আমার কোনো ইচ্ছা নাই। আর আপনার তো মেয়েতে অ্যালার্জি, তাহলে আমার রূপ দেখে মাতাল হবেন কেন? আমাকে এই রূপ দেখিয়ে উনাদ বানিয়ে তেরা উত্তর দিচ্ছিস? মোটেও না। আপনি কি আমার এই রূপ দেখে কন্ট্রোল হারাচ্ছেন নাকি? আবরার থমথমে গিয়ে রাগ নিয়ে বলল, তোর মতো মেয়েকে দেখে এই আবরার ফাহাদ কন্ট্রোল হারাবে? এটা দিব্যা স্বপ্ন থাকবে, বাস্তবে হবে না। আর তুই আমার শার্ট পরেছিস কেন? তোকে আমার জিনিসপত্র হাত দেওয়ার সাহস কে দিয়েছে? কি হলো, উত্তর দিবি?
শেষের কথাটা আবরার এত জোরে বলায় আতিয়া কেঁপে উঠল। সে তোতলা তোতলা আসলে আসলে আবরার চিৎকার করে, হোয়াট আসলে আসলে? এক্ষুনি আমার রুম থেকে বেরিয়ে যা, আর কোনোদিন যেন আমার রুমে আশেপাশে না দেখি, আউট। সেদিনের পরে কেটে গেল 2 দিন। এই 2 দিনে আতিয়ার জ্বরে কোনো হুঁশ জ্ঞান ছিল না। আজ একটু সুস্থ লাগছে, তবুও বেডে শুয়ে আছে। শরীর খুব দুর্বল, উঠতে পারছে না। সেই দিন আবরার রুম থেকে বের করে দেওয়ার পরে অতিরিক্ত কান্না আর শীতের জন্য আতিয়া জ্ঞান হারিয়ে পড়েছিল। সারা রাত ওইভাবে পড়েছিল। ফজরের আজান দিলে মিসেস মোহনার নামাজ পড়ে নিচে নামছিলেন নাস্তা করার জন্য। পথিমধ্যে আবরারের রুমের সামনে তাকিয়ে দেখেন আতিয়া জড়সড় হয়ে শুয়ে আছে। এটা দেখে আঁতকে উঠলেন মিসেস মোহনা। দৌড়ে আতিয়ার কাছে গিয়ে ডাকতে গেলেন। তখনই বুঝলেন আতিয়ার সারা শরীর ঠান্ডার নীল হয়ে গেছে আর জ্বরে গা পুড়ে যাচ্ছে। তিনি কান্না করে ডাকতে লাগলেন, কিন্তু আতিয়া উঠছে না। দেখে এবার চিৎকার করে ডাকলেন, আতিয়া দাদুমণি। চিৎকার শুনে মিস্টার নসিফ রুম থেকে বেরিয়ে এলেন। দেখলেন তার স্ত্রী আতিয়াকে জড়িয়ে ধরে মেঝেতে বসে কান্না করছে, আর তিনি আতিয়ার কপালে হাত দিয়ে তাপ চেক করছেন। আওয়াজে আবারও দরজা খুলে বাইরে তাকালো। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। দেখলো দাদি আতিয়াকে কোলে নিয়ে কান্না করছে। দাদা আতিয়ার যত্ন নিচ্ছে। আবরার বিরক্ত স্বরে বলল, কি হচ্ছে এখানে? মিসেস মোহনা চোখ মুছে, দাদু ভাই, এসব কি করে হলো? আতিয়া রুমের বাইরে কি করছিল? আমি কি করে জানবো ওখানে কি করছিল? মিসেস মোহনার রুমে তো তুই তো ছিলি। তাহলে? আবরার কথা কেটে বলল, আমি বের করে দিয়েছি ওকে আমার রুম থেকে। আর কোনো দিন যেন ও আমার রুমে আসে না, এটা ভালোভাবে বলে দিবে। আর নাটক শেষ হলে এখান থেকে যেতে পারো, আমার ঘুম লাগছে। এই বলে আবরার দরজা জোরে বন্ধ করে দিল। মিসেস মোহনা আর মিস্টার নসিফ একে অপরের দিকে তাকালেন, কিছু বললেন না। তারপর মিস্টার নসিফ আতিয়াকে কোলে নিয়ে অন্য রুমে গেলেন, যা আবরারের রুম থেকে 3 রুম পরে। আতিয়াকে বিছানায় শুয়ে দিয়ে ডাক্তার ডাকা হলো। ডাক্তার এসে চেক আপ করে জ্বরের জন্য অ্যান্টিবায়োটিক দিলেন আর জলপটি দিতে বললেন। ডাক্তার চলে গেলে মিসেস মোহনা আতিয়ার মাথার কাছে বসে কান্না করতে করতে জলপটি দিতে লাগলো। 2 দিন বেহুশ থাকার পরে আজ জ্ঞান ফিরল আতিয়ার। এই 2 দিনে আবরার একবারের জন্যও দেখতে আসেনি। আতিয়াও তার কারো কাছে আবরারের কথা জিজ্ঞেস করেনি। আতিয়া বিছানায় চুপচাপ হেলান দিয়ে বসে আছে। জানালা দিয়ে বাইরের তিমিরে ঢাকা রাতের আধারে গোল চাঁদটাকে দেখছে। এখন রাত 9:55। মিসেস মোহনা এতক্ষণ পাশে বসেছিল, এখন খাবার আনতে বেরিয়েছেন। হঠাৎ রুমে কেউ এসে দরজা জোরে লাগালো। আতিয়া চমকে উঠে তাকালো। আবরার দাঁড়িয়ে আছে। ভীষণ অগোছালো চেহারা, চোখ লাল, চুল এলোমেলো, শার্টের কয়েকটা বোতাম খোলা, টাইটিলা গায়ের কোট হাতে। সে ধীরে ধীরে আতিয়ার কাছে এসে কোট বিছানায় ছুঁড়ে মারল। আতিয়া চুপচাপ বসে রইল, কথা বলার ইচ্ছা নেই। আবরার আতিয়ার দুপাশে হাত রেখে ঝুঁকে এলো। এত কাছে যেন দুজনের গরম নিঃশ্বাস একে অপরের মুখে পড়ছে। আবরারের গরম নিঃশ্বাস মুখে লাগাতেই আতিয়া চোখ বন্ধ করে নিল। আবরার ভ্রু কুঁচকে হিসিয়ে বলল,